সবজি বাজারে কিছুটা স্বস্তি, বেড়েছে আগাম শীতকালীন পণ্যের যোগান, আহরণ বাড়লেও দাম কমেনি ইলিশের। জুলাই সনদ গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে, বলছেন বিশ্লেষকরা। সুযোগ আছে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের মতভেদ দূর করার। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলোকে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের, পিআর পদ্ধতিতে ভোট দাবি। জ্বালানি সংকটের মধ্যে আসছে গ্যাস ভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্র, ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ পরিশোধের বোঝা, অদক্ষ কেন্দ্র বাদ দেওয়ার পরামর্শ। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো, এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশনটা করতে পারে। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়। সিরিজের তৃতীয় টি-20তে আজ উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে চায় স্বাগতিকরা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানীর সবজি বাজারে, বেড়েছে বেশিরভাগ আগাম শীতকালীন পণ্যের যোগান। ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন ও মধ্যবিত্তের। ব্যবসায়ীরা জানালেন, অনেক কৃষক এখনো জমি থেকে সবজি তোলেনি, সেসব আসলে আগামী 2 সপ্তাহে সবজির দাম আরো কমবে। যদি ভিন্ন চিত্র উত্তর মধ্যাঞ্চলে, আরো জানাচ্ছেন সহকর্মীরা। কিছুদিন আগেও যখন কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ছিল, তখন কিন্তু সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেড়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছিল। সেটি ভুল প্রমাণিত হয়েছে, কেননা ছুটির দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। শিম, সেটির দাম এখন 60 টাকায় নেমে এসেছে। বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করছে। লেবুর দাম কিছুটা বেড়ে গিয়েছে হঠাৎ করে। টমেটো তো ইন্ডিয়ান টমেটো, ইন্ডিয়ান তো বাংলাদেশের প্রোডাক্ট না, এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। বাংলাদেশেরটা যদি নামে তখন 60 টাকা 50 টাকা আসবে। কৃষকের যে ফলন করছে এখনো কাটতেছে না সবজিগুলো, বাজারে ঢুকলে সবজির দাম কমে যাবে। ক্রেতাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে সবজির দাম যখন অনেক বেশি কমে যায় তখন কৃষক কিছুটা বঞ্চিত হয় ন্যায্য দাম থেকে, সেটি যাতে না হয় সেজন্য তারা কিছুটা তদারকির আহ্বান জানিয়েছেন। আপনারা বলতে আলুর দাম কম, সঠিক খবর তো লইয়া দেখছি না, মানে কৃষকের দাম পাইনি। দাম তো মোটামুটি স্থিতিশীল আছে, খারাপ না। আগে তো সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট এখন নাই। পাইকারি বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী বিএম খোরশেদের কাছে। ধন্যবাদ। মানিকগঞ্জের আড়ত ঘুরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে মানিকগঞ্জের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে আড়তগুলোতে। ভোক্তা পর্যায়ে যে সবজির দাম কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা, ক্ষেত্র বিশেষ কিন্তু আরও অনেক কমেছে। সামনে শীতের মৌসুম, পুরো সবজি লেগে গেলে একদম পানি দামে সবজি দাম হয়ে যাবে। তুলনামূলকভাবে আগের থেকে অনেক সবজির দাম কম, শীতকালীন সবজি বহুত আসতেছে। ভোক্তারা চাচ্ছেন যে এই সবজির দাম যেন এভাবে স্বাভাবিক থাকে এবং তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে তারা মনে করছেন যে শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ আরও বাড়বে। সবজির দাম একটু অল্প দামে কিনতে পারতেছি, এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে। যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা সবাই স্বচ্ছন্দ বোধ করব। জামালপুরের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে। ধন্যবাদ। জামালপুর জেলা সবজির জন্য বিখ্যাত একটি জেলা। গত কয়েক মাসের বৈরী আবহাওয়া গিয়েছে, সে কারণে সব কৃষকরা কিন্তু বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতি কিন্তু এখন সরাসরি বাজারে এসে প্রভাব পড়ছে। তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম। বৃষ্টি হয়েছে, জোয়ার সব দূরে থাকা, জিনিস দাম বাইরে থাকা, বাজার একদম খারাপ, জিন দাম নিয়ে তাদের লসে ব্যস্ত হইতেছে। ক্রেতারা বলছেন যে এই যে আবারও যে বৈরী আবহাওয়া শুরু হয়েছে, এ কারণে আবারও দাম বৃদ্ধি হতে পারে বলে তারা মনে করছেন। বৃষ্টি কম হয়েছে, ওই হিসেবে সবজির দাম এখন মনে করেন যে নামে নাই, মানুষের হাতে নাগালে এখন আইসে সারে নাই। বাজার নামতেছে এখন, তারপরে বৃষ্টি হওয়াতে একটু বাজার কম, 30 টাকা 40 টাকা এমনি চাইতেছে। এই ছিল আমার কাছে জামালপুরের শীতকালীন সবজির সর্বশেষ। এদিকে যোগান বাড়লেও রাজধানীতে মাছের দাম কমছে না। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। ক্রেতারা বলছেন, সাগর থেকে জেলেরা ফিরলেও ইলিশের দামে হেরফের হয়নি, এখনো কিনতে হচ্ছে বাড়তি দামে।
চড়া পোল্ট্রি বাজারও ব্রয়লারের দাম কেজিতে আরো 10 টাকা বাড়িয়েছেন খুচরা দোকানিরা। এজন্য পাইকার ও খামারিদের দুষছেন। সাগর নদীতে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা উঠেছে 26 অক্টোবর। তাই চাষের মাছের পাশাপাশি বাজারে সামুদ্রিক মাছের যোগান বেড়েছে। এর সাথে বেড়েছে খালবিলের মাছের যোগান। তবে যোগান বাড়লেও মাছের দামে কোনো প্রভাব পড়েনি। গত সপ্তাহের তুলনায় মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। 450 থেকে 500 টাকা কেজির নিচে মিলছে না রুই কাতলা। আইর বোয়ালের দেখা মিললেও গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। 1000 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চিংড়ি। মনে করেন যে রুই মাছ আমরা আগে কিনছিলাম 400 টাকা করে, 380 টাকা, এই রুই মাছ মনে করেন এখন 480 টাকা 70 টাকা কেজি প্রতি। অন্তত 30 টাকা ডিফারেন্স। মাছের দামটা একটু বেশি হয়ে গেছে, 30% বেশি হয়েছে আগের চেয়ে, এই কয়েকবার দিন আগে থেকে। নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা মিলছে না, দামও বেশ চড়া। ইলিশের দাম রয়ে বেশি, 1 কেজি গুলা করলাম না 2500, 2600, 2700 টাকা কেজি। আর এই যে বড় গোলা আমি আনছি আপনার 3000 টাকা কেজি। ছোট গোলা এগুলি আপনার 800-900 টাকা কেজি, 4-5টা কেজি। এই যে এগুলো মাছ কম, জায়গা তো ধরতে পারে না বেটারা, মাছ এবার নাই। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর নতুন করে চলেছে পোল্ট্রি বাজার। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। জাত ভেদে 300 থেকে 320 টাকা কেজি নিচে মিলছে না সোনালী জাত। দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে 600 টাকা কেজি। পাইকার ও খামার পর্যায় থেকে দাম বৃদ্ধির অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। মুরগির দাম ছিল গত সপ্তাহে এক দাম, অহান হয়ে গেছে আরেক দাম, প্রায় প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা দাম বেড়ে গেছে। সাপ্লাই তো মোটামুটি যথেষ্ট, কিন্তু দাম তো মনে করেন ওরা বেশি নিতেছে। পাইকারি বাজারের মধ্যে আমরা কাপ্তান বাজারে গেল মানে বৃহস্পতি ও শুক্রবার পার কেজিতে 6-7 টাকার মতো বাইরে দাম। ফিডোলার তারা বাচ্চা ডেলিভারি যারা দেয় তাদের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা বাংলাদেশ থেকে বার করতে হবে আগে। হ্যাঁ, আর এই ওমান, বাহরান, হ্যাঁ এইসব কিছু। দামে কোনো হেরফের নেই গরু আর খাসির মাংসের বাজারে। 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750 থেকে 780 টাকা পর্যন্ত, আর খাসির মাংসের জন্য গুনতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না, তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে, এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সঙ্গে এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে, এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে।
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক, প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয় পার্লামেন্টে, তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নাই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না। কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাস, একটা বিল আকারে তার সম্মতি দেবে। সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর। কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে, তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশে বর্তমান সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অভিযোগ করেন তিনি। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অফ ডিসেন্ট না রেখে দেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। এখন নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের সাথে গণভোট হতে হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামে এক সমাবেশে অংশ নেন তিনি। বলেন, সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে তারা আর নিরপেক্ষ নেই। এই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। তিনি আরো বলেন, যদি নির্বাচন না হয়, তাহলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তাই ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে মিরপুর 13 নম্বর এলাকায় দলের মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে কথা বলেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে বলেন মুজিবুর রহমান। তাই অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এই পদ্ধতিতে গণতন্ত্র হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই, বরং দেশ এগিয়ে যাবে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য
আমরা গণভোটের দাবি করেছি এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। গ্যাস নেই, তবুও হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে পুরনো কেন্দ্রগুলোয় বসে আছে দিনের পর দিন। কেন্দ্র ভাড়া বাবদ এরা নিচ্ছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হলে সংকট কাটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি নতুন করে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন না দেওয়ারও পরামর্শ তাদের। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। ময়মনসিংহের এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে প্রায় 2 যুগ ধরে। সক্ষমতা 210 মেগাওয়াট হলেও চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এই কেন্দ্রটির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা গেলেও পাশেই নির্মাণাধীন 360 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র। আগামী বছরের জুনে বাণিজ্যিক উৎপাদনে যাবে নতুন কেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় হচ্ছে 2176 কোটি টাকা। পুরাতন আর নতুন এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে আলাদা একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে 553 কোটি টাকা ব্যয়ে। যেখানে গ্যাসেরই নিশ্চয়তা নেই, সেখানে হাজার কোটি টাকার এসব প্রকল্প জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। পিডিবির নথি বলছে 95 ভাগের বেশি কাজ শেষ। 409 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 4, 156 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 3। এই কেন্দ্রগুলোর জন্য দরকার হবে বাড়তি গ্যাস। এরই মধ্যে মেঘনাঘাটে চালু 584 মেগাওয়াটের ইউনিক, 583 মেগাওয়াটের সামিট এবং 718 মেগাওয়াটের জেরার বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে ধুঁকছে। বিতরণ সংস্থা তিতাসের অধীনে থাকা 15টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন 900 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংস্থাটি পায় 227 মিলিয়ন ঘনফুট। এই গ্যাস পিডিবির দেয়া মেরিট অর্ডার অনুযায়ী বিতরণ করে সংস্থাটি। এই মুহূর্তে সরকার বিদ্যুতে বাড়াতে খুব বেশি আগ্রহী না, কারণ শিল্পরা চাচ্ছে যে আমাদের রেট বাড়ুক, কিন্তু আমাকে গ্যাস দিতে হবে। যার জন্য শিল্পকে একটু প্রায়োরিটির ব্যবস্থা রাখছে গভর্নমেন্ট। চাইলেও বিদ্যুৎকে এখন যদি দেওয়া সম্ভব হয় দিতে চাচ্ছে না, কারণ হলো তাহলে শিল্পে গ্যাসটা শর্ট পড়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রাখলে গুনতে হয় ক্যাপাসিটি চার্জ। 2023 সালের 5 সেপ্টেম্বর সংসদে তৎকালীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী এই পরিমাণটি কমপক্ষে 1,04,000 কোটি টাকা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 44% অর্থাৎ প্রায় 12,000 মেগাওয়াট উৎপাদন করে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো। এসব কেন্দ্র চালাতে দৈনিক প্রায় 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয়, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেক। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তাদের গবেষণা অনুযায়ী 2040 সালের মধ্যে কোনোভাবেই বিদ্যুতের চাহিদা 35,000 মেগাওয়াটের বেশি হবে না। সেখানে কল্পিত চাহিদা তৈরির মাধ্যমে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো, এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। যেগুলো কিনা অপেক্ষাকৃত বেশি এফিসিয়েন্সিতে অথবা কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার রিঅর্গানাইজেশন করতে পারেন। বিদ্যুৎ খাতে একটা আমরা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আগামী রাজনৈতিক সরকার এসে নতুন করে যাতে আর কোনো এই নবায়নযোগ্য জ্বালানির বাইরে যাতে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক কোনো যাতে বিদ্যুৎ কেন্দ্র তারা না দেন। বাংলাদেশে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফা বলছে, দেশে সরকারি কেন্দ্রের থেকে স্বতন্ত্র কেন্দ্রের বিদ্যুতের গড় দাম দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া, সেটার পরিমাণ কমাতে পারি। অন্যদিকে আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের যে ইনএফিশিয়েন্ট কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, মোস্ট ইনএফিশিয়েন্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউটের কথা চিন্তা করতে পারি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে সরকারের নীতি আর বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পরিকল্পনা জানতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে জানতে চাইলেও সাড়া দেননি তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিরতি নিচ্ছি। দুপুরে বাংলাদেশে ফিরে এসে থাকছে
মেঘনার ভাঙনে নোয়াখালীর হাতিয়ায় বিলীন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, খোলা আকাশের নিচে চলছে পাঠদান। অনিশ্চয়তার স্থায়ী সমাধান চান বাসিন্দারা। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেওয়ার শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনো সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, পশ্চিমপাড়া, সেন্ট মার্টিন, টেকনাফ। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য দিতে সেন্ট মার্টিন দ্বীপে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, কাল থেকে কি পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে? এই বিষয়ে তো অনিশ্চয়তা ছিল, খুলে দেওয়া হচ্ছে কিনা জানতে চাই। একই সাথে দ্বীপের অবস্থা কেমন দেখছেন, সবকিছু মিলে সেটাও জানাবেন। সোহার, কাগজে কলমে ঘোষণা ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে সব বক্তব্য শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কালকে থেকে খুলে দেওয়া হবে কিনা এরকম কোনো লক্ষণ আমরা পাচ্ছি না। কারণ পুরো দ্বীপ জুড়ে যে একটা দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর যে প্রস্তুতি, সে ধরনের প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের কোনো প্রস্তুতিই নেই। এছাড়া দ্বীপবাসী যে অভিযোগ, যদি জাহাজ নোঙর করার মতো যে জেটিটি আছে, আমরা কিছুক্ষণ আগে রিপোর্টে দেখিয়েছি, সেই জেটিটির ন্যূনতম সংস্কার এখনো পর্যন্ত করা হয়নি। সেখানে স্বাভাবিক যে দ্বীপবাসী চলাচল করে, তারাই জীবনের ঝুঁকি নিয়ে সেই জেটির থেকে চলাচল করে। সেখান থেকে কিভাবে পর্যটকরা আসা যাওয়া করবেন, পর্যটকদের আসা জাহাজটি নোঙর করবে, সেই ধরনের কোনো প্রস্তুতি সংস্কার আরও কয়েক মাস আগের থেকে শেষ হওয়ার কথা, সেই সংস্কার কাজ শুরু হয়নি। আজকে
আমরা সকালবেলা থেকে যখন রিপোর্টটি আমাদের প্রচার হচ্ছিল, তারপরে আমরা দেখেছি নামকাস্তে কিছু এসে মেরামতের চেষ্টা করা হচ্ছে, সেগুলো এখন দুপুরে নামাজের বিরতি বা অন্যান্য বিরতির কারণে সেই কাজটি থেমে আছে। কিন্তু আমরা যতটুকু প্রস্তুতি দেখছি যে সে জাহাজ আদৌ আসবে কিনা, বা আমরা দেখেছি যে এই শুধুমাত্র যে এখন দিনের বেলার জন্য সাময়িকভাবে যে সীমিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে, সেই সকালবেলা আসবেন এবং বিকেলে চলে যেতে হবে, কিন্তু সেই জাহাজে আসতে কক্সবাজার থেকে এখানে আসতে লাগবে 6 থেকে 7 ঘন্টা, সেখানে 2 ঘন্টা থেকে আবারও তাড়াহুড়ো করে তারা চলে যাবে। এই সামান্য সময়ের জন্য আগ্রহটা খুবই কম। আমরা যতটুকু জানতে পেরেছি, কেউ জাহাজের এখন পর্যন্ত টিকিট কাটেনি বা সেই ধরনের কোনো বুকিং দেয়নি। যারা আনা নেওয়া করবে তারাও পুরোটা হতাশ। তারা বলছেন যে আগামী ডিসেম্বর থেকে যখন রাতে থাকার পারমিশন যদি দেয় প্রশাসন, তাহলে হয়তো তখন তারা কিছু পর্যটক পাবেন যারা অনেকে আগ্রহ দেখিয়ে রেখেছে। কিন্তু এখন দ্বীপবাসীর পুরোটাই আশঙ্কায় আছেন তারা, যে কর্তৃপক্ষ হয়তো শুধুমাত্র ঘোষণা দেওয়ার জন্য ঘোষণায় দিয়েছে, যেটা তারা বলছেন যে আসলে প্রশাসন চায় যে পর্যটকরা যেন না আসে, তাদেরকে অনুৎসাহিত করার একটা মাধ্যম হিসেবেই তারা এভাবে নামকাস্ত অনুমোদন হচ্ছে। কিন্তু শাহপরী দ্বীপ বা টেকনাফ থেকে সরাসরি স্পিড বোট বা অন্য ছোটখাটো বোট নিয়ে এখানে আসার কোনো অনুমোদন নেই, শুধুমাত্র কক্সবাজার থেকে। সেই কক্সবাজার থেকে আসার মতো কোনো প্রস্তুতি, এমনকি দ্বীপের যে একটা সাত রব থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতা করে বা একটা পর্যটকদের জন্য আকর্ষণীয় করার কোনো রকম উদ্যোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সোহার। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। নোয়াখালীর হাতিয়ায় খোলা আকাশের নিচে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস। মেঘনার ভাঙনে তলিয়ে এখন এভাবেই চলছে ইসলামপুর দাখিল মাদ্রাসার কার্যক্রম। মেঘনার একের পর এক ঢেউ এখন হাতিয়ার মানুষের কাছে আতঙ্কের নাম। কদিন বাদেই গাছতলার এই জায়গাটুকু গ্রাস হবে নদীতে, সেই সাথে অনিশ্চয়তার অন্ধকারে ছেয়ে যাবে 400 শিক্ষার্থীর পড়াশোনা। এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গাছতলায় রাখা 10 থেকে 12টি বেঞ্চ, সেখানেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। নদী ভাঙনে প্রতিষ্ঠান বিলীন হওয়ায় ঠাঁই হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদের ভিটায়। অথচ নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর দাখিল মাদ্রাসার নিজস্ব টিন শেড কক্ষ ছিল 400 শিক্ষার্থী। গেল কয়েকদিন ধরেই ভাঙছে মেঘনার পার, বিলীন হচ্ছে হাতিয়ার ছোট বড় স্থাপনা, সংকীর্ণ হচ্ছে বসতি। এমন ভাঙনেই ইসলামপুর দাখিল মাদ্রাসার 150 শতক জমি গেছে নদীতে, তলিয়ে গেছে মাদ্রাসার শ্রেণীকক্ষ, মাঠ আর গাছপালা। এরপর থেকেই ব্যাহত হচ্ছে পাঠদান, দিন দিনই কমছে শিক্ষার্থীর সংখ্যা। রোদে কষ্ট করি, বৃষ্টিতে কষ্ট করি, ক্লাস করতে কষ্ট হয়। সবাই একসাথে পড়ি, নদীতে ভেঙে গেছে আমাদের মাদ্রাসা, তাই আমাদের কত কষ্ট করে পড়তে হয়। নদী ভাঙার কারণে ক্লাসটা যখন গাছতলে করায়, 3 ক্লাস 2 ক্লাস বা 4 ক্লাস একসাথে বসাইলে তাদের মূল যে পড়াগুলো এগুলো আমরা ক্লিয়ার ভাবে দিতে পারি না। কয়েকটি বেঞ্চে একসাথে চলছে ক্লাস, এদিকে ভাঙন অব্যাহত থাকায় শেষ সম্বল প্রধান শিক্ষকের ভিটা মাটিও রয়েছে হুমকিতে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনও পড়েছে অনিশ্চয়তায়। এইভাবে নষ্ট হয়ে যাবে, স্থান করি এখানে 2-3 ক্লাস 4 ক্লাস অনেক সময় একসাথে বসাতে হয়, বসাইলে আমরা ঠিক মতো তাদেরকে লেখাপড়া দিতে পারতেছি না। মাদ্রাসা তো নদী ভাঙি লই গেছে কই, এখন এই যে বাড়ি মেয়েদের আনিয়ে ক্লাস করা, এ আর নইলে 2 মাস বা 2 কাঁঠাল থাকতে বইবে। কিছুদিনের ভিতরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তারপরে ভেঙে এখন বিটা বাড়ির কিছু অংশ এখানে পড়ে আছে, আর কিছু নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অনুমোদনের পর কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড জিনিসটি সম্পর্কে অবগত আছে, আমরা ভিজিট করেছি এবং ইতিমধ্যে জিনিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি সেখানে এমার্জেন্সি কাজ করার অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে অতি দ্রুতই ব্যবস্থা নেব। মেঘনার ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ভাঙন কবলিত বাসিন্দাদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র, মাদকসহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। গত রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় গাজীর চট এলাকায় 5 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আটক করা হয় 4 জনকে। এসবে জব্দ করা হয় একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, 13টি মোবাইল, 3000 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকিটকি। এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ায় চিত্রাশাইল রাজা বাদশাহ এলাকার থেকে
বিদেশি পিস্তল ও মাদকসহ 3 জনকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। দুপুরে বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের ক্ষোভ, সরকারের কাছে ব্যাখ্যা দাবি। বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল, তবে বিদেশ যাত্রায় বাধা দিলেও কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এহসানুল হক মিলন। বলেন, তাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে দেওয়া হয়নি। এই ঘটনা অতীতের নেক্কারজনক স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। সরকারের কাছে বিদেশ না যেতে দেওয়ার কারণ জানতে চান তিনি। অবিলম্বে বিষয়টি সুরাহার আহ্বান জানান সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি তৎপরতার পর নতুন করে আলোচনায় পারমাণবিক অস্ত্র। এই অস্ত্র এতটাই গণবিধ্বংসী যে মাত্র একটির বিস্ফোরণে নিউ ইয়র্কের মতো শহরে প্রাণ নিতে পারে প্রায় 6 লাখ মানুষের। পুরোপুরি ধ্বংস করে দিতে পারে 2 কিলোমিটার এলাকা। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে মোট 12,300-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। বিপলি মারণাস্ত্রের 87%-এরই মালিক অবশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি দেশগুলো নিজেদের ভাণ্ডারে মজুদ রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র। বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। তথ্যমতে পৃথিবীতে মোট বিধ্বংসী এই অস্ত্র আছে 12,300-এর বেশি, যার মধ্যে সক্রিয় 9,600টি। আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ। তবে বিশ্ব মোট যে পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে তার 87%-এরই মালিক যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের ভাণ্ডার রয়েছে রাশিয়ায়। ফেডারেশন অব অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্যমতে মোতায়েন ও মজুদ সহ 5,449টি নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক মস্কো। বিপরীতে 5,277টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে ওয়াশিংটনের ভাণ্ডারে। তৃতীয় স্থানে থাকা চীনের কাছে আছে মাত্র 600টি। তথ্যমতে রাশিয়ার মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্র 1,700টি। বাকিগুলোর মধ্যে 1200 ওয়ারহেড মেয়াদ উত্তীর্ণ, বাদবাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে। নিজ ভূখণ্ড ছাড়া বেলারুশেও ভয়াবহ এই অস্ত্র মোতায়েন করেছে মস্কো। অন্যদিকে 1,419টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। মোতায়েনকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা 662টি। যুক্তরাষ্ট্রের বাইরে তুরস্ক, জার্মানি সহ আরও 5 দেশে মোতায়েন রয়েছে মার্কিন পারমাণবিক অস্ত্র। প্রকারভেদে একটি নিউক্লিয়ার ওয়ারহেড 1000 কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। একটি পারমাণবিক বোমা অন্তত 2 কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম। ক্ষয়ক্ষতির চিহ্ন রাখতে পারে 8 কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তাতে বিস্ফোরক ছিল মাত্র 15 কিলোটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হাতে। সিস্টেম লসের নামে এই খাতে সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইয়ুথ পার্লামেন্ট অন জাস্টিস এনার্জি ট্রানজিশনের 2 দিনব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা। চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য, ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয় সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা 2024 বাস্তবায়নের লক্ষ্যে 13 দফা দাবি প্রণয়ন করেছে। আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানি পলিসি এই হবে।
আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 5ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। দেখার আমন্ত্রণ রইল।